আসসালামু আলাইকুম। আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রাণী পরিচিতির প্রতীক প্রাণী হাইড্রা নিয়ে আলোচনা করব। তো হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত সরল গড়নের জলজ প্রাণী। প্রাণী জগতে দুটি পর্ব দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী নামে পরিচিত। তারা হচ্ছে একটি হচ্ছে নিডারিয়া আর অন্যটি হচ্ছে টিনোফোরা। আর এটি কে আবিষ্কার করছেন? বিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে 1744 সালে। হাইড্রার প্রচণ্ড পুনরুৎপত্তি ক্ষমতা প্রকাশের মাধ্যমে হাইড্রার ব্যাপক পরিচিতি ঘটে মূলত। এজন্য এই ট্রেমলেকে হাইড্রার আবিষ্কারক হিসেবে গণ্য করা হয়। এখানে যে কথাটা বলছে পুনরুৎপত্তি, এটা সম্পর্কে আমরা সামনে বিস্তারিত জানবো। এই পুনরুৎপত্তি বলতে হাইড্রার যে পুনরুৎপত্তি ক্ষমতা, অর্থাৎ একটি হাইড্রাকে যদি কোনো জায়গায় আঘাত করা হয় তাহলে এখান থেকে অনেকগুলা নতুন হাইড্রার জন্ম হয়, এটাকে বলা হচ্ছে পুনরুৎপত্তি। আচ্ছা, তারপর 1758 সালে ক্যারোলাস লিনিয়াস এর নাম দেন হাইড্রা। এই যে প্রাণীটার নাম দেন কি? হাইড্রা। এবং এটা দেখো, এই যে হাইড্রা ড্রাগন, তাই না? রূপকথায় আমরা একটা ছবির মধ্যে দেখেছিলাম না, রূপকথা ছবি, যে কি ছিল ওটা ছিল ড্রাগন, তাই না? ওইখানে যে ওই ড্রাগনের যে একটা মাথা কি করেছিল, যে একটি মাথা কাটলে তার বদলে দুই বা তার বেশি মাথা গজাতো। হাইড্রার ওই ড্রাগনের মতো হারানো বা ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় সৃষ্টি করতে পারে, তাই অনেক সময় বহু মাথাওয়ালা সদস্য আবির্ভূত হয়। এই জন্য এই হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড। এটাকে বলা হচ্ছে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা। এবং এই যে ড্রাগন দেখতেছো হাইড্রা, এটাকে কিন্তু আমাদের হারকিউলিস নামে একটা মুভি আছে, তাই না? হারকিউলিস, ওই মুভিতে কিন্তু এই হাইড্রা অর্থাৎ এই দানবকে ধ্বংস করা হয়, তাই না? যখন এই হারকিউলিস যখন কি করতো, ওই দানবের একটি মাথা কাটতো, তখন কি করতো, সেখানে সাথে সাথে আবার অনেকগুলো মাথা গজাতো। আচ্ছা, এখন আসো বাংলাদেশে হাইড্রার বিভিন্ন প্রজাতি। পৃথিবীতে হাইড্রার প্রজাতির সংখ্যা হচ্ছে 40টি, কিন্তু বাংলাদেশে পাওয়া যায় মাত্র 3 প্রজাতির হাইড্রা। তারপর হাইড্রা একটি একক মুক্তজীবী প্রাণী। বাংলাদেশে 3 প্রজাতির যে হাইড্রা পাওয়া যায় সেটি হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা বা হাইড্রা ভিরিডিস, সবুজ বর্ণের হাইড্রা, আর বাদামি বর্ণের হাইড্রা অলিগেকটিস, আর বর্ণহীন বা হলুদ বাদামি ধরনের হচ্ছে হাইড্রা ভালগারিস। তো হাইড্রা হচ্ছে মূলত মিঠা পানিতে খাল, বিল, পুকুর, হ্রদ, ঝর্ণা, নিমজ্জিত কঠিন বস্তু ও জলজ উদ্ভিদের পাতার নিম্ন পৃষ্ঠের সংলগ্ন থেকে নিম্নমুখী হয়ে ঝুলে থাকে। তাহলে এই যে দেখো, কয়েকটা চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রা নিম্ন পৃষ্ঠ হয়ে ঝুলে আছে, তাই না? এই যে হাইড্রা ঝুলে আছে, নিম্ন পৃষ্ঠ হয়ে ঝুলে থাকে, এবং হাইড্রার রিজেনারেশন ক্ষমতাটা প্রচন্ড ধরনের হয়ে থাকে। হাইড্রার শ্রেণীতাত্ত্বিক অবদান এখানে দেওয়া আছে। হাইড্রার ফ্যামিলি হচ্ছে কি? হাইড্রিডি, আর জেনাস হাইড্রা। সুতরাং স্পেসিস হচ্ছে হাইড্রা ভালগারিস। এটি নিডারিয়া পর্বভুক্ত, ফাইলাম হচ্ছে নিডারিয়া। এখন আসো হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে আকার আকৃতি। হাইড্রার দেহ নরম, অনেকটা নলাকার, দেহের এক প্রান্ত খোলা, ওরাল বা মৌখিক প্রান্ত ধরনের। দেখো চিত্রের মধ্যে এখানে দেওয়া আছে, এই যে এই প্রান্তটা খোলা থাকে, এবং অপর প্রান্ত বন্ধ বা অ্যাবমোরাল বা বিমুখী প্রান্ত খোলা প্রান্তে মুখ ছিদ্র অবস্থিত, আর বন্ধ প্রান্তটি বস্তুর সাথে যুক্ত থাকে। দেহ অরীয় প্রতিসম, রেডিয়াল সাইমেট্রি, এবং 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, প্রায় 1 মিলিমিটার চওড়া, এবং এদের বর্ণ অনুযায়ী দেখো বিভিন্ন বর্ণের হয়ে থাকে। হাইড্রা ভালগারিস যেরকম বর্ণহীন অথবা হালকা হলুদ বাদামি ধরনের, এরকম অনেক ধরনের বর্ণের হাইড্রা পাওয়া যায়। বহির্গঠনের মধ্যে হাইড্রার দেহকে প্রধানত 3টি অংশে ভাগ করা হয়েছে। হাইপোস্টোম, এই যে এই একবার উপরের দিকে মুখছিদ্রের পাশে, সেটাকে বলা হয় হাইপোস্টোম, এবং হাইপোস্টোম থেকে একবারে নিচ পর্যন্ত এটাকে বলা হয় দেহকাণ্ড, আর নিচের যে অংশটি থাকে সেটিকে বলা হয় পাদচাকতি। তো এখন আসো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানি। হাইপোস্টোম কি? হাইপোস্টোম হচ্ছে এটি দেহের মুক্ত প্রান্তে অবস্থান করে, মোচাকৃতি ছোট সংকুচন প্রসারণশীল অংশ, এর চূড়ায় বৃত্তাকার মুখছিদ্র অবস্থিত। দেহকাণ্ড হাইপোস্টোমের নিচ থেকে পাদচাকতির উপর পর্যন্ত সংকুচন প্রসারণশীল অংশটি হচ্ছে দেহকাণ্ড। এতে নিচে বর্ণিত অংশগুলো পাওয়া যায়। 1 নম্বরে কোর্সিকা পাওয়া যায় দেহকাণ্ডে। কোর্সিকা হচ্ছে হাইপোস্টোমের গোড়ার চতুর্দিকে, এই যে দেখো হাইপোস্টোমের গোড়ার চতুর্দিকে যেই
6 থেকে 10টি কোষিকা অবস্থান করে এবং কোষিকার বহিঃপ্রাচীর অসংখ্য ছোট টিউমারের মতো নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। তাহলে এই যে টিউমারের মতো এরকম নেমাটোসিস্ট ব্যাটারি থাকে কোষিকাতে। তাহলে এখানে এই ফিগারের মধ্যে অবশ্য দেখা যাচ্ছে না ভালো করে। আচ্ছা, এরকম থাকে, টিউমারের মতো ছোট ছোট নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। আর কোষিকা ও নেমাটোসিস্ট পারস্পরিক সহযোগিতা, আহার সংগ্রহ, চলন ও আত্মরক্ষায় অংশ নেয়। এখন আসো হাইড্রার বহির্গঠন। হাইড্রার বহির্গঠনের মধ্যে 1 নম্বর হচ্ছে মুকুল। গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত, এটা মনে রাখবে, গ্রীষ্মকালে মুকুল পাওয়া যায়, তাই না? মুকুল হয়, পর্যাপ্ত আহার পাওয়া যায়, তখন মুকুল সৃষ্টির অনুকূল সময়। এমন পরিবেশে দেহের প্রায় মধ্যবর্তী অঞ্চল থেকে এক বা একাধিক মুকুল সৃষ্টি হয় এবং প্রত্যেক মুকুল এক একটি নতুন সদস্যের জন্ম দেয়। এক একটি মুকুল প্রত্যেক সদস্যের জন্ম দেয়। আমরা সামনে পড়বো যে হাইড্রার জননের মধ্যে 1 নম্বর একটা হচ্ছে মুকুল উদ্গম। অযৌন জননের মধ্যে এটা হচ্ছে অযৌন জননের মধ্যে মুকুল উদ্গম একটি আছে। মুকুল উদ্গম অর্থাৎ মুকুল সৃষ্টির মাধ্যমে অযৌন জনন হয়। আরেকটি হচ্ছে বিভাজনের মাধ্যমে অযৌন জনন হয়, এটা আমরা পড়বো সামনে, ঠিক আছে? তাহলে অযৌন জননের একটা পদ্ধতি হচ্ছে মুকুল বা মুকুল সৃষ্টি অর্থাৎ মুকুল উদ্গম। তাহলে জননাঙ্গ কি দেখো, হেমন্ত শীতকালে কি হয়, দেহকাণ্ডের উপরের অর্ধাংশে এক বা একাধিক কোণাকার শুক্রাশয় এবং নিচের অর্ধাংশে এক বা একাধিক গোলাকার ডিম্বাশয় নামক অস্থায়ী জননাঙ্গ দেখা যায়। আর পাদচাকতি বলা হয়েছে দেহকাণ্ডের নিম্ন প্রান্তে অবস্থিত গোল চাপা অংশটি হচ্ছে পাদচাকতি। তাহলে এই পাদচাকতি হচ্ছে একবারে নিচের অংশটি। এবং এই পাদচাকতি কি করে দেখো, খরিত পাদচাকতি থেকে খরিত আঠালো রসের সাহায্যে প্রাণী কোনো তলের সাথে লেগে থাকে। কোনো তলের সাথে লেগে থাকে, এই চাকতি বুদবুদ সৃষ্টি করে প্রাণীকে ভাসিয়ে রাখতেও সাহায্য করে। তাহলে চাকতির ক্ষণপথ গঠনকারী কোষের সাহায্যে গ্লাইডিং চলন সম্পূর্ণ হয়। তো হাইড্রার বিভিন্ন চলন আমরা পড়বো সামনে। হাইড্রার চলন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে এই যে এই পাদচাকতিটা গ্লাইডিং চলনটা হচ্ছে এই পাদচাকতির সাহায্যে হয়ে থাকে, গ্লাইডিং চলন। তাহলে মনে রাখবা এই গ্লাইডিং চলনটা হচ্ছে পাদচাকতির মাধ্যমে হয়। ওকে, তো এখন আসো হাইড্রার অন্তর্গঠনের হাইড্রাটা মূলত দ্বিভ্রূণস্তরী, ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, তাই না? নিডারিয়া পর্বের প্রাণীরা কেমন হয়, দ্বিভ্রূণস্তরী হয়, আমরা 1 নম্বর অধ্যায়ে পড়েছিলাম। অর্থাৎ এর ভ্রূণ অবস্থায় একটোডার্ম, এন্ডোডার্ম, কোষীয় স্তর দুটি পরিণত দেহে এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস নামক দুটি কোষস্তরে পরিবর্তিত হয়ে বিন্যস্ত থাকে। দুটি কোষস্তরের মাঝে আবার মেসোগ্লিয়া থাকে। এই যে এই মেসোগ্লিয়া, অকোষীয় জেলির মতো স্তর। হাইড্রা দেহ মূলত দেহ প্রাচীর, কেন্দ্রীয় পরিপাক সংবহন গহ্বর এবং সিলেন্টেরন নিয়ে গঠিত। তো আসো দেহ প্রাচীরের কোষসমূহ কি কি, আমরা এপিডার্মিস পড়ছিলাম, 2টা স্তর মূলত। এটা হচ্ছে 1 নম্বর স্তর, এটা হচ্ছে 2 নম্বর স্তর, এটা বাইরের স্তর, এটা ভিতরের স্তর, কিন্তু মাঝে হচ্ছে মেসোগ্লিয়া থাকে। এপিডার্মিসের কোষসমূহ কি কি, পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবিধি কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ আর হচ্ছে নিডোসাইট। গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পুষ্টি কোষ, গ্রন্থি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবিধি কোষ এবং স্নায়ু কোষ থাকে, কিন্তু মেসোগ্লিয়াতে কোনো ধরনের কোষ থাকে না, তাই না? তাহলে দেখো এই যে এখানে পেশি আবরণী কোষটা কেমন দেখতে, এই যে পেশি আবরণী কোষ, এখানে এই যে এটা হচ্ছে পেশি আবরণী কোষ। তারপর হচ্ছে মিউকাস বস্তু, নিডোসাইট, এই যে নিডোসাইট গুলা দেখো কেমন, নিডোসাইট। তারপর ইন্টারস্টিশিয়াল কোষে দেখো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করতেছে, তাই না? কিউটিকল, সংবিধি কোষ, স্নায়ু কোষ, এখানে সবগুলা কোষের ফিগার দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে বোঝার সুবিধার্থে অনেক সুন্দর করে দেওয়া আছে। সংবিধি কোষ, তারপরে দেখো ক্ষণপদীয় কোষ, গ্রন্থি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, ফ্লাজেলীয় কোষ, তাই না? এই প্রত্যেকটা কোষের আবার আলাদা আলাদা কাজ আছে। তারা প্রতিটা কোষ আবার এক একটি কোষ এক একটি ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। তাহলে চলো আমরা বিস্তারিত ওই কাজগুলো জানি। এপিডার্মিস বা বহিত্বকের কোষগুলো একটি পাতলা নমনীয় কিউটিকলে আবৃত এপিডার্মিস বা হাইড্রার বহিরাবরণ গঠন করে। হাইড্রার এপিডার্মিস নিচে 7 ধরনের কোষ পাওয়া যায়, 7 ধরনের কোষ নিয়ে গঠিত। 1 নম্বর হচ্ছে পেশি আবরণী কোষ, এটি এপিডার্মিসের সম্পূর্ণ অংশ জুড়ে অবস্থান করে এবং কাজ হচ্ছে আবরণী কোষের মতো দেহ আবরণ সৃষ্টি করে রক্ষা করে দেহকে, এবং একদিকে দেহ আবরণ এবং অন্যদিকে পেশির মতো কাজ করে বলে একে বলা হয় পেশি আবরণী কোষ। তাহলে এই যে এটা একদিকে যেমন দেহ আবরণ সৃষ্টি করে, অন্যদিকে পেশির মতো কাজ করে, এই জন্য একে বলা হয় পেশি আবরণী কোষ। আচ্ছা, তারপর আসো ইন্টারস্টিশিয়াল কোষ পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে অবস্থান করে। আগে দেখেছিলাম আমরা গুচ্ছাকারে মেসোগ্লিয়া গ্যাসে এসব কোষ অবস্থান করে। তাহলে দেখো ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে এরকম থাকে। এসব কোষ প্রয়োজনে অন্য যে কোনো ধরনের বহিঃত্বকীয় কোষে পরিণত হয় এবং পুনরুৎপত্তির মুকুল ও মুকুল সৃষ্টিতে অংশ নেয়। কিছুদিন পর পর অন্যান্য কোষে পরিণত হয়ে দেহের পুরনো কোষের স্থান পূরণ করে। এই হলো ইন্টারস্টিশিয়াল কোষের কাজ। এখন আসো সংবিধি কোষ। তাহলে সংবিধি কোষ কারা, সেন্সরি সেল যারা হচ্ছে কি
সংবেদ গ্রহণ করে, তাই না? এগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে সমগুণে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, তবে কোষিকা হাইপোস্টোমা পদতলের চারদিকে বেশি দেখা যায়। এবং কাজ কি করে? পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা যেমন আলো, তাপ প্রভৃতি গ্রহণ করে এবং স্নায়ু কোষে সরবরাহ করে। স্নায়ু কোষ কি? এসব কোষ মেসোগ্লিয়া গ্যাসে অবস্থান করে সংবেদী কোষে সংগৃহীত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। এরপর আসো গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ কি করে? যে মুখচিত্রের চারদিকে এবং পাদচাকতিতে প্রচুর গ্রন্থি কোষ দেখা যায়। এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে কোথায় কোন কোষ পাওয়া যায়। মিউকাস ক্ষরণ করে কোনো বস্তুর সঙ্গে লেগে থাকতে সাহায্য করে, বুদবুদ সৃষ্টি করে, বাঁচতে সাহায্য করে, ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে চলনে অংশগ্রহণ করে গ্রন্থি কোষগুলো। আর জনন কোষ তো জানোই, তাই না? জনন কোষ তো আর বলা লাগবে না। জনন কোষ জননাঙ্গ উৎপন্ন করে, জনন কোষ সৃষ্টি করে, শুক্রাণু ডিম্বাণু তৈরি করে, তাই না? ওকে, এখন আসো নিডোসাইট। নিডোসাইট কি করে? হাইড্রা পদতল ছাড়া বহিঃত্বকে সর্বত্র থাকে। কোষের মুক্ত প্রান্তে ক্ষুদ্র দৃঢ় সংবেদী নিডোসিল এবং অভ্যন্তর গহ্বরে পেঁচানো সুতাযুক্ত নেমাটোসিস্ট বহন করে। গহ্বরটি অপারকুলাম দিয়ে ঢাকা থাকে। নিডোসাইট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাকে 3 স্টার দিয়ে রাখো। এই হাইড্রা নিডোসাইট খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ বলো, সিকিউ বলো, সবকিছুর জন্যই হাইড্রা নিডোসাইট খুবই ইম্পর্টেন্ট। তাহলে গহ্বরটি অপারকুলাম দিয়ে ঢাকা থাকে। তাহলে এই যে এইটার গহ্বর যে ঢাকনা দিয়ে ঢাকা থাকে সেটাকে বলা হয়েছে অপারকুলাম। অপারকুলাম। এবং এই গহ্বরটি হিপনোটক্সিন নামক বিষাক্ত রসে পূর্ণ। হিপনোটক্সিন হচ্ছে কি থাকে? ফেনল এবং আমিষের সমন্বয় থাকে। ফেনল প্লাস হচ্ছে আমিষ থাকে এটার মধ্যে, হিপনোটক্সিনে। এটাও পরীক্ষায় আসে যে ফেনল মানে হিপনোটক্সিন কি দ্বারা গঠিত? ফেনল আর আমিষ দ্বারা গঠিত, মনে রাখবা। নিডোসাইটের নেমাটোসিস্ট অঙ্গাণু প্রাণী খাদ্য গ্রহণ, চলন ও আত্মরক্ষায় ভূমিকা ব্যবহৃত হয়। এখন আসো আদর্শ নিডোসাইটের গঠন। আদর্শ একটা নিডোসাইট কিভাবে গঠিত হয়? হাইড্রার একটি আদর্শ নিডোসাইট দেখতে গোল, ডিম্বাকার, নাশপাতি আকার এবং পেয়ালাকার লাঠিমাকৃতির অংশগুলো নিয়ে গঠিত। 1 নম্বর হচ্ছে আবরণ। প্রতিটি কোষ দ্বিস্তরীয় আবরণে আবৃত। স্তর দুটির মাঝখানে সাইটোপ্লাজম, কোষের গোড়ার দিকে একটি নিউক্লিয়াস থাকে এবং নেমাটোসিস্ট নিডোসাইটের অভ্যন্তরে অবস্থিত। এই যে দেখো নেমাটোসিস্ট, এই যে এটা হচ্ছে নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট থাকে কি থাকে? এটা নিডোসাইটের অভ্যন্তরে অবস্থিত কাইটিনের মতো পদার্থ নির্মিত আবরণে আবৃত সূত্রকযুক্ত একটি ক্যাপসুলের নাম হচ্ছে নেমাটোসিস্ট। এবং আদর্শ নিডোসাইটের ক্যাপসুলটি প্রোটিন অর্থাৎ আমিষ আর ফেনলের সমন্বয়ে গঠিত বিষাক্ত তরল রস হিপনোটক্সিনে পূর্ণ থাকে। আমরা এটা আগেই পড়লাম, তাই না? এখন আসো অপারকুলাম। অপারকুলাম থাকে নিডোসাইটের ভিতরে। স্বাভাবিক অবস্থায় নেমাটোসিস্টের সূত্রক ও ক্যাপসুল যে ঢাকনা দিয়ে আবৃত থাকে সেটিকে বলা হয় অপারকুলাম, তাই না? ঢাকনার নাম হচ্ছে অপারকুলাম। নিডোসিল কি? যে নিডোসাইট কোষের মুক্ত প্রান্তে শক্ত, দৃঢ়, সংবেদনশীল কাঁটাটি নিডোসিল। নিডোসিল হচ্ছে ট্রিগারের মতো কাজ করে, ফলে অপারকুলাম সরে যায় এবং পেঁচানো সূত্রকটি বাইরে বেরিয়ে আসে। পেশিতন্তু বা ল্যাসো, কোষের নিচের প্রান্তে ল্যাসো নামে একটি পেঁচানো সূত্রক দেখা যায়। এই যে সূত্রক দেখতেছো পেঁচানো, এটাকে মূলত ল্যাসো বলা হয়। আচ্ছা, তারপর আসো নেমাটোসিস্টের প্রকারভেদ। নেমাটোসিস্টের অনেকগুলো প্রকারভেদ হয়। প্রায় 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করা হয়েছে এই পর্যন্ত, কিন্তু 4 ধরনের নেমাটোসিস্ট হচ্ছে হাইড্রাতে পাওয়া যায়। বিজ্ঞানী বার্নার হচ্ছে কি করেন? 1965 সালে এই নেমাটোসিস্ট এগুলা প্রকারভেদ আবিষ্কার করেন। 1 নম্বর হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। হাইড্রার 4 ধরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলো হচ্ছে বৃহত্তম ধরনের নেমাটোসিস্ট। এর ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল পদার্থ থাকে। আচ্ছা, তারপরে দেখো ভলভেন্ট। এগুলো অপেক্ষাকৃত, এখানে দেখো সুন্দর করে চিত্র দেওয়া আছে। স্টিনোটিক এগুলো হচ্ছে বৃহত্তম ধরনের হয়। এগুলো দেখো হিপনোটক্সিন নামক তরল পদার্থ থাকে। আর ভলভেন্ট মানে হচ্ছে পেঁচানো ধরনের নেমাটোসিস্ট। এটি হচ্ছে কি করে? এগুলো অপেক্ষাকৃত ছোট, সূত্রকটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন। দেখো এখানে কিন্তু কোনো কাঁটা নাই, তাই না? আমরা সামনে বলবো যে কাঁটাযুক্ত আছে। বদ্ধ শীর্ষযুক্ত নেমাটোসিস্ট, এটি শিকার কিংবা কোনো বস্তুকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। আচ্ছা, আর এটি কি কাজ করে? স্টিনোটিল বা পেনিট্রেন্ট হচ্ছে শিকারের দেহে সূত্রক বিদ্ধ করে বিষাক্ত হিপনোটক্সিন প্রবেশ করিয়ে তাকে কি করা হয়? অজ্ঞান করে অবশ করে ফেলে। আচ্ছা, তারপর আসো স্টেপটোলিন গ্লুটিনেট হচ্ছে এটি সূত্রক, লম্বা, সর্পিল আকারে সজ্জিত, কাঁটাযুক্ত, বাট প্রশস্ত, বাট সুগঠিত নয় কিন্তু শীর্ষদেশ উন্মুক্ত। এগুলো আঠালো রসকরণ করে চলনে এবং শিকার আটকাতে সাহায্য করে। আর স্টেরিওলিন গ্লুটিনেট কি করে? এগুলো হচ্ছে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। মনে রাখবা, স্টেরিওলিন হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম এবং লম্বা, কাঁটাবিহীন, বাট সুগঠিত নয়, শীর্ষদেশ উন্মুক্ত। এগুলো এক ধরনের আঠালো রসকরণ করে চলন ও শিকার আটকাতে সাহায্য করে। তাহলে এক ধরনের নেমাটোসিস্টের এক ধরনের কাজ, আমরা কাজগুলো মনে রাখার চেষ্টা করব।
এখন আসো নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের কৌশল। এটা পরীক্ষায় আসে, সূত্রক নিক্ষেপের কৌশল 2 স্টার দিয়ে রাখলাম। নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপ যুগপৎভাবে একটি রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়া। দেখো এখানে এই চিত্রের মধ্যে সূত্রক নিক্ষেপের কিছু দেখানো হয়েছে সুন্দর করে। এই যে সূত্রকটা প্রথমে পেঁচানো থাকে, কিন্তু যখন কি হয় কোনো শিকার কাছাকাছি আসে তখন কি সূত্রকটা এই যে এটার ভিতরে পানিবিদ্ধ ক্ষমতা বেড়ে যায় এবং এটা কি হয় একসময় এই সূত্রকটা নিক্ষিপ্ত হয় বাইরে। বুঝতে পারছো? তাহলে শিকার বা শত্রুর সন্ধান অথবা অন্য যে কোনো কারণে নিউরোসাইট উদ্দীপ্ত হলে প্রক্রিয়াটি শুরু হয়। কোনো শিকার হাইড্রার কোষিকার নিকটবর্তী হলে শিকারদের রাসায়নিক পদার্থের প্রভাবে নেমাটোসিস্ট প্রাচীরের পানিবিদ্ধ ক্ষমতা বেড়ে যায়। এতে থলির ভিতরে দ্রুত প্রাণী প্রবেশ করে এবং ভিতরে অবিস্ফোরণিক চাপ বেড়ে যায়। এই সময় শিকার নিউরোসাইটের নিউরোসিল স্পর্শ করা মাত্র এর অপারকুলাম যে ঢাকনাটি ছিল সেটি খুলে যায় এবং ভিতরে প্রবেশ করায় হাইড্রোস্ট্যাটিক পানি ভিতরে প্রবেশ করে হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যায় এবং ফলে নেমাটোসিস্ট সূত্রক ক্ষিপ্র গতিতে বাইরে নিক্ষিপ্ত হয়। ওকে, তারপর দেখো হাইড্রার খাদ্য গ্রহণ ও পরিপাক প্রক্রিয়া। হাইড্রার খাদ্য তালিকায় বিরাট অংশ জুড়ে রয়েছে কি দেখো পতঙ্গের লার্ভা সাইক্লপস বিরিডিস ও ড্যাফনিয়া। এই দুইটা হচ্ছে তার একবারে প্রিয় খাবার, তাই না? একবারে প্রধান এবং প্রিয় খাবার। এই নামক এগুলো হচ্ছে ক্রাস্টাসীয় সন্ধিপদী আর্থ্রোপোডস, তাই না? এগুলো পরীক্ষা আসে, এটা পরীক্ষায় আসে। ওকে, তারপর ছোট ছোট কৃমি, খণ্ডকায়িত প্রাণী, অ্যানিলিডস, মাছের ডিম, এগুলো কি হাইড্রার প্রধান খাদ্য। এখন আসো খাদ্য গ্রহণ পদ্ধতি, কিভাবে খায়। কোনো খাদ্য প্রাণী বা শিকারের কাছে আসা মাত্র কোষিকার নেমাটোসিস্টগুলো উদ্দীপ্ত হয়ে ওঠে এবং শিকার ওই কোষিকা স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট সূত্রক নিক্ষিপ্ত হয়। বলভেন্ট নেমাটোসিস্ট কি করে? সূত্রক শিকারের উপাঙ্গ জড়িয়ে ধরে গতিরোধ করে প্রথমে, তারপর দেখা হয় যে শিকারে ধরে কি করছে, গতিরোধ করছে, জড়িয়ে ধরছে। তারপর গ্লুটিনেটগুলো আঠালো রসক্ষরণ করে এই যে আটকে ফেলে থাকে এবং স্টিনোটিলগুলা তখন শিকারের দেহে হিপনোটক্সিন প্রবেশ করিয়ে দেয়, ফলে শিকার অবশ হয়ে যায়। এবং এরপর কোষিকা সেটিকে মুখের কাছে নিয়ে দেখো এই যে মুখের কাছে নিয়ে কি করছে, সে নিয়ে আসে এবং মুখছিদ্রস্ফীত চওড়া হয়ে তা গ্রহণ করে। এইভাবে হচ্ছে মূলত হাইড্রার খাদ্য গ্রহণটা করে থাকে। আচ্ছা, তারপর আসো হাইড্রার চলন, খুবই ইম্পর্টেন্ট। এটা মনে করো যে 3 স্টার দিয়ে রাখো, এটা 3 স্টার দিয়ে রাখো। হাইড্রার চলন, যে প্রক্রিয়া জীবদেহ জৈবিক প্রয়োজনে নিজ চেষ্টায় স্থানান্তরিত হয় তাকে বলা হয় চলন, তাই না? লুপিং চলন, 1 নম্বর হচ্ছে লুপিং চলন বা ফাঁসা চলন। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা সাধারণত লুপিং চলনের আশ্রয় নেই। লম্বা দূরত্ব চলনের জন্য দেখো, লম্বা দূরত্ব চলনের জন্য এই উপরেরটা হচ্ছে হাইড্রার লুপিং চলন। এবং যোগ বা শুঁয়োপোকা চলার সময় যেভাবে ক্রমান্বয়িক লুপ বা ফাঁসের সৃষ্টি হয়, হাইড্রার এই চলন ও দেখতে অনেকটা একই রকম হয়। ফাঁসা চলনকে যোগাচলন বা শুঁয়োপোকার চলন নামেও অভিহিত করা যায়। তারপর আসলে সমাজ সল্টিং বা ডিগবাজি চলন, এটি হচ্ছে হাইড্রা সাধারণত দ্রুত চলন প্রক্রিয়া। দেখো এটা হচ্ছে দ্রুত চলন, মনে রাখবা এটা দ্রুত চলন, এটা লম্বা দূরত্ব অতিক্রমের জন্য। এক একটা মানে এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে এ দেখো ডিগবাজি বা সমাজ সল্টিং প্রক্রিয়ায় শুরুতে হাইড্রা দেহকে বাঁকিয়ে চলনের গতিপথ কোষিকায় অবস্থিত গ্লুটিনেন জাতীয় নেমাটোসিস্টের আঠালো ক্ষরণের সাহায্যে গতিপথকে স্পর্শ করে, পরে কোষিকা মুক্ত করে দেহকে সোজা করে এবং এই প্রক্রিয়ায় পুনরাবৃত্তি ঘটে হাইড্রা দ্রুত স্থান ত্যাগ করে। এভাবে দ্রুত স্থান ত্যাগ করে, এভাবে হচ্ছে মূলত তাদের চলনটা হয়ে থাকে। তারপর দেখো গ্লাইডিং চলন বা অ্যামিবার্ড চলন। অ্যামিবার্ড চলনের সাহায্যে দেহটি অত্যন্ত দীর্ঘগতিতে মসৃণ তলে খুব সামান্য দূরত্বে স্থানান্তরিত হয়। বাসা বা ফ্লোটিং, মাঝে মাঝে হাইড্রা পাদচাকতিতে বহিঃত্বকীয় কোষ থেকে গ্যাসীয় বুদবুদ সৃষ্টি করে, ফলে প্রাণী বৃত্তি থেকে বিচ্যুতি হালকা ও উপুর হয়ে পানির পৃষ্ঠতলে ভেসে ওঠে। এখানে বুদবুদ ফেটে মিউকাস ভেলার মতো ছড়িয়ে গেলে হাইড্রা নিম্নমুখী হয়ে ভেসে থাকে। এভাবে প্রাণী ঢেউয়ের আঘাতে কিছু দূর ভেসে যেতেও পারে। তারপর সাঁতার, কোষিকাগুলোকে ঢেউয়ের মতো আন্দোলিত করে এবং দেহকে বৃত্তি থেকে মুক্ত করে হাইড্রা সহজেই দেহকে ঢেউয়ের মতো আন্দোলিত করে সাঁতার কাটতে পারে। এটাই হচ্ছে সাঁতার। তার দেখো এই যে সাঁতার কাটতেছে এখানে, আর এগুলো হচ্ছে ভাষা চলন। ওকে, এখন আসো হামাগুড়ি দিয়েও হাইড্রা চলে। দেখো এই প্রক্রিয়ায় কোষিকার সাহায্যে কাছাকাছি কোনো বস্তুকে আঁকড়ে ধরে, পরে পাদচাকতি মুক্ত ও কোষিকায় সংকুচিত হয়ে পাদচাকতিকে নতুন জায়গায় স্থাপন করে। এই প্রক্রিয়া হাইড্রার আরোহণ অবরোহণ সম্পূর্ণ হয়। পরীক্ষায় আসে আরোহণ আর অবরোহণ কিভাবে সম্পূর্ণ হয়। হামাগুড়ি চলনের মাধ্যমে আরোহী এবং অবরোহণ সম্পূর্ণ হয়। হাঁটা চলনের ক্ষেত্রে হাইড্রা তার দেহের ভার পাদচাকতির উপর না রেখে কোষিকার উপর স্থাপন করে, ফলে কোষিকাকে পায়ের মতো ব্যবহার করে উল্টোভাবে ধীর গতিতে চলতে পারে। দেহের সংকোচন প্রসারণের মাধ্যমে হাইড্রা চলন হয়। এই প্রক্রিয়ায় হাইড্রা দেহকে মুক্ত করে দেহ প্রাচীরের পেশি আবরণী কোষের সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের আকার দ্রুত খাটো ও লম্বা করে, ফলে এই ধরনের চলনটা সৃষ্টি হয়। তাহলে প্রত্যেকটারই ফিগার দেওয়া আছে সুন্দর করে, আশা করি বুঝতে পারছো। এখন আসো হাইড্রা জনন। হাইড্রা জননে কি হয়?
হাইড্রা জীব নিজ বংশধর রক্ষার জন্য প্রজননক্ষম অনুরূপ জীব সৃষ্টি করে তাকে বলা হয় হচ্ছে জনন, তাই না? যে প্রক্রিয়ায় জীব নিজ বংশধর রক্ষার জন্য প্রজননক্ষম অনুরূপ জীব সৃষ্টি করে, যে প্রক্রিয়ায়, তাকে কি বলা হয়? জনন বলা হয়। হাইড্রা হচ্ছে মূলত দুই ধরনের জনন দেখা যায়, একটা হচ্ছে অযৌন জনন, অন্যটি হচ্ছে যৌন জনন দেখা যায় তাদের। অযৌন জননের মধ্যে কি আছে, যে গ্যামেট উৎপাদন ছাড়াই যে জনন সম্পাদিত হয় তাকে বলা হয় অযৌন জনন। আর এই অযৌন জননটা হচ্ছে দুই ভাবে হয়, একটা হচ্ছে হাইড্রার মুকুল উদ্গমের মাধ্যমে এবং অন্যটি হচ্ছে বিভাজনের মাধ্যমে। মুকুল উদ্গমের মাধ্যমে আমরা এটা আগেই পড়ে আসছি যে কি হয়, মুকুল উদ্গমের মাধ্যমে হচ্ছে কি মুকুল সৃষ্টি হয়, তাই না? মুকুল সৃষ্টি হয়ে কি হয়, নতুন হাইড্রার সৃষ্টি হয়। তাহলে এই যে এখানে দেখো মুকুল গঠন করছে প্রথমে, ওই যে মুকুল এই চিত্রের মধ্যে, তারপর কোর্সিকা হাইপোস্টোম গঠন, তারপর হচ্ছে পরিণত খাঁজ হয়েছে, তার এই যে এখানে একটা খাঁজ হবে, খাঁজ হয়ে কি এটা আলাদা হবে, তারপর পরিণত মুকুল, এই যে এখানে একবারে শিশু হাইড্রা হয়ে গেছে। তাহলে চিত্রের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। তারপর হচ্ছে বিভাজন। বিভাজনটা কি হয় মূলত? বিভাজন কোনো স্বাভাবিক জনন প্রক্রিয়া নয়, কারণ এটি দৈবাত সংঘটিত হয়। কোনো বাহ্যিক কারণে হাইড্রা দেহ দুই বা ততোধিক খণ্ডে বিভক্ত হলে প্রত্যেক খণ্ড থেকে নতুন হাইড্রা জন্মায়। একে পুনরুৎপত্তি বা রিজেনারেশন বলে, কারণ এই প্রক্রিয়ায় দেহের হারানো বা বিনষ্ট অংশ পুনর্গঠিত হয়। প্রকৃতিবিজ্ঞানী ট্র্যামলে 1744 সালে, আমরা আগেই দেখেছি যে ট্র্যামলে কি করেন 1744 সালে এই হাইড্রার রিজেনারেশন ক্ষমতার কথা উল্লেখ করেন। এক্ষেত্রে বিচ্ছিন্ন অংশের ইন্টারস্টিশিয়াল কোষ অতি দ্রুত বিভক্ত ও রূপান্তরিত হয়ে বিভিন্ন কোষ সৃষ্টি করে। এসব কোষ দিয়ে দেহের বিভিন্ন অংশ গঠনের মাধ্যমে অপত্য হাইড্রার বিকাশ ঘটে। সুতরাং হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই, তাই না? বিভাজন দুভাবে হতে পারে, যথা অনুদৈর্ঘ্য বিভাজন এবং অনুপ্রস্থ বিভাজন। এই বিভাজনটা দুইভাবে হয় মূলত, একটা অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ। অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে হাইড্রার দেহ কোনো কারণে লম্বালম্বি দুই বা ততোধিক খণ্ডে বিভক্ত হলে প্রত্যেক খণ্ড দেহে পৃথক হাইড্রার উৎপত্তি হয়। অনুপ্রস্থ বিভাজনের ক্ষেত্রে কোনো কারণে হাইড্রার দেহ অনুপ্রস্থভাবে একাধিক খণ্ডে বিভক্ত হলে প্রত্যেক খণ্ড থেকে পুনরুৎপত্তি প্রক্রিয়ায় নতুন হাইড্রা জন্ম লাভ করে। এই হলো হাইড্রার অযৌন জনন। এখন আসো যৌন জনন কাকে বলে। নিষেকের মাধ্যমে যদি জাইগোট সৃষ্টির উদ্দেশ্যে দুটি পরিণত জনন কোষের অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর যদি মিলন হয়, নিউক্লিয়াসের একই ভুবন হয়, তখন তাকে যৌন জনন বলে। এখন এটা হয় কয়ভাবে? এটা হচ্ছে তিনটা ধাপে হয়। একটা হচ্ছে প্রথমে জনন কোষ গঠন বা গ্যামেটোজেনেসিস, তারপর নিষেক এবং তারপর হচ্ছে পরিস্ফুটন। তো প্রথমে জনন কোষ সৃষ্টি হবে। জনন কোষের ক্ষেত্রে যৌন প্রজনন সাধারণত শীতকালে হয়, এটা মনে রাখবা, এটা হচ্ছে শীতকালে হয় মূলত। হাইড্রার যৌন জননটা শীতকালে হয় এবং এটি ঘটে অধিকাংশ হাইড্রা এক লিঙ্গ, অর্থাৎ এদের দেহে শুক্রাশয় অথবা ডিম্বাশয় গঠিত হয়। তাহলে শুক্রাশয়ের উৎপত্তি হবে এবং ডিম্বাশয়ের উৎপত্তি হবে হয়ে এরা হচ্ছে কি দেখো, অধিকাংশ হাইড্রা হচ্ছে এক লিঙ্গ এবং তবে কিছু প্রজাতি উভলিঙ্গ হয়। এদের দেহে একই সাথে শুক্রাশয় এবং ডিম্বাশয় গঠিত হয়। তবে কিছু প্রজাতি উভলিঙ্গ, অর্থাৎ এদের দেহে একই সাথে শুক্রাশয় ও ডিম্বাশয় উপস্থিত থাকে। এক লিঙ্গ এবং উভলিঙ্গ উভয়কে পরনিষেক প্রক্রিয়া প্রজনন করে, কারণ উভয় প্রকার জনন কোষ একই সময় পরিপক্কতা লাভ করে না। এক হাইড্রার ডিম্বাণু অপর হাইড্রার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে একে পরনিষেক বলে। তাহলে হাইড্রাতে শীতকালে যৌন জনন হয় এবং পরনিষেক হয়, বুঝতে পারছো? পরনিষেক হয় এবং অনেক প্রজাতি উভলিঙ্গ সত্ত্বেও তাদের জনন কোষগুলো একই সময়ে পরিপক্কতা লাভ করে না বলে হাইড্রার স্বনিষেক ঘটে না। আচ্ছা, হাইড্রা তাহলে এই যে আমরা দেখলাম। এখন আসো এই যে জনন কোষ গঠন বা গ্যামেটোজেনেসিসটা কিভাবে হয়। তাহলে প্রথমে গ্যামেট তৈরি মানে হচ্ছে যে শুক্রাশয়ের উৎপত্তি হয় এবং পরে হচ্ছে ডিম্বাশয়ের উৎপত্তি হয়। তাহলে শুক্রাশয়ের প্রজনন ঋতুতে সাধারণত দেহের উপরের অর্ধাংশে এই হাইপোস্টোমের কাছাকাছি স্থানে এপিডার্মাল ইন্টারস্টিশিয়াল কোষের দ্রুত বিভাজনের ফলে এক বা একাধিক মোচাকার শুক্রাশয়ের সৃষ্টি হয়। এর শীর্ষে একটি বোটা বা নিপল এবং পরিণত, শীর্ষে দেখো বোটা একটা নিপল পরিণত শুক্রাশয়ের অভ্যন্তরে থাকে অসংখ্য শুক্রাণু। শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে স্পার্মাটোজেনেসিস বলে। তাহলে এটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। আর হচ্ছে কি বা শুক্রাণু জনন বলে। শুক্রাশয়ের অভ্যন্তরে অবস্থিত কিছু ইন্টারস্টিশিয়াল কোষ শুক্রাণু মাতৃকোষ হিসেবে কাজ করে। শুক্রাশয়ের অভ্যন্তরে অবস্থিত কোষগুলো বারংবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে স্পার্মাটোগোনিয়া সৃষ্টি করে। তাহলে স্পার্মাটোগোনিয়া সৃষ্টি করবে, তারপর আসবে স্পার্মাটোসাইট এবং এগুলো দেখো ডিপ্লয়েড ধরনের, তাই না? একবারে ফাইনালি তারপর কি আসবে? স্পার্মাটিড, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। এবং প্রত্যেক স্পার্মাটিড এক একটি শুক্রাণুতে পরিণত হয়। প্রত্যেকটি স্পার্মাটিড এক একটি পরিণত শুক্রাণুতে পরিণত হয়।
তারপর শুক্রাণু নিজের মতো যে স্ফীত একটি মস্তক, তারপর সেন্ট্রিওলযুক্ত একটি সংকীর্ণ মধ্যখণ্ড এবং একটি লম্বা সরু বিচলনক্ষম লেজ নিয়ে গঠিত হয়। এখন আসো ডিম্বাণু। ডিম্বাণু কি হয়, যে প্রজনন ঋতুতে দেহের নিচের অর্ধাংশে হয়, দেহের নিচের অর্ধাংশে ডিম্বাণু তৈরি হয়। পদতলের সামান্য উপরে এপিডার্মিসে একটি বা দুটি স্থানে কিছু ইন্টারস্টিশিয়াল কোষের বারংবার বিভাজনের ফলে সাধারণত একটি বা দুটি গোলাকার ডিম্বাশয় সৃষ্টি হয়। এই যে গোলাকার ডিম্বাশয়, দেখো গোলাকার ডিম্বাশয় তৈরি হয়। আর প্রত্যেক ডিম্বাশয় থেকে একটি করে ডিম্বাণু সৃষ্টি হয় এবং ডিম্বাশয়ের অভ্যন্তরে ডিম্বাণু সৃষ্টি প্রক্রিয়াকে ওজেনেসিস বলে। তাহলে এটা হলো কি স্পারমাটোজেনেসিস, আর এটা হচ্ছে ওজেনেসিস। ডিম্বাশয়ে বিদ্যমান কিছু ইন্টারস্টিশিয়াল কোষ ডিম্বাণু মাতৃকোষ হিসেবে কাজ করে। কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে ওগোনিয়া গঠন করে। এগুলোর মধ্যে কেন্দ্রস্থ একটি কোষ বড় হয়ে ওসাইট এ পরিণত এবং ছোট কোষগুলোকে গলাৎকরণ করে। এটি তখন মিওসিস বিভাজন ঘটিয়ে তিনটি ক্ষুদ্র পোলার বডি ও ওটিট গঠন করে। একটি বড় ওটিট সৃষ্টি করে। ওটিটটি রূপান্তরিত হয়ে ডিম্বাণুতে পরিণত হয়। তাহলে মূলত ওটিটটা হচ্ছে কি ডিম্বাণুতে পরিণত হয়। এখন আসো নিষেক ও পরিস্ফুটন। দেখো শুক্রাণু পরিণত হলে শুক্রাশয়ের নিপল বিদীর্ণ করে ডিম্বাণুর সন্ধানে পানিতে ঝাঁকে সাঁতরাতে থাকে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারে, তাহলে এই শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায়। তারপর তারপর শুক্রাণু ঝাঁক একটি ডিম্বাণু চারদিকে ঘিরে ফেলে। তাহলে এই যে এখানে দেখো আমাদের ফিগারের মধ্যে সুন্দর করে দেখানো আছে যে কি করে। প্রথমে এই যে শুক্রাণু এখান থেকে উপর থেকে আসে নিচে যাচ্ছে, নিচে আসে দেখো প্রত্যেকটা ডিম্বাণুকে ঘিরে ফেলে তারপর কি হয়, যে নিষিক্ত ডিম্বাণু চারদিকে ঘিরে ফেলে একাধিক শুক্রাণু ডিম্বাণুর আবরণ ভেদ করলে একটি মাত্র শুক্রাণু নিউক্লিয়াসের সাথে কি হয়, ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে একীভূত হয়ে নিষেক সম্পন্ন করে একটি ডিপ্লয়েড জাইগোট গঠন করে। তাহলে এই যে দেখো ডিপ্লয়েড জাইগোট গঠন করছে। এই যে এখানে প্রথমে জাইগোট গঠন করছে 1 নাম্বার, তারপর আসবে ব্লাস্টোমিয়ার। তাহলে একটা মিলিত হবে, শুধু একটা শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়ে কি হবে, জাইগোট গঠন করবে। তারপর এই জাইগোটটা ক্রমান্বয়ে পরিবর্তনের মাধ্যমে জাইগোট থেকে শিশু প্রাণীর উৎপত্তি ঘটবে। আর প্রথমে সৃষ্টি হবে মরুলা। জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে স্পারমাটোজেনেসিস যেটা ছিল আমাদের, তারপর ওজেনেসিস সেটারও সুন্দর করে দেওয়া আছে, ক্রম দেওয়া আছে। তারপর এই যে এখানে নিষেক হয়ে জাইগোট গঠন করলো। জাইগোটের পরেরটা হচ্ছে কি মরুলা কি করে, জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভক্ত হয়ে বহুকোষী নিরেট ও গোলাকার কোষপিণ্ডে পরিণত হয়, যার নাম মরুলার পরে যেটা আসবে সেটা হচ্ছে ব্লাস্টুলা হচ্ছে শীঘ্রই মরুলার কোষগুলো এক স্তরে সজ্জিত হয়ে একটি ফাঁপা গোল ভ্রূণে পরিণত হয় এবং এর নাম হচ্ছে ব্লাস্টুলার কোষগুলো ব্লাস্টোমিয়ার এবং কেন্দ্রে ফাঁকা গহ্বরকে ব্লাস্টোসিল বলে। কেন্দ্রে ফাঁকা যে গহ্বর, এই চিত্রের মধ্যে দেখো এই যে ব্লাস্টোসিল, এটা হচ্ছে ফাঁকা গহ্বর। কেন্দ্রের ফাঁকা গহ্বরকে বলা হয় ব্লাস্টোসিল। তারপর গ্যাস্ট্রুলা সৃষ্টি হয়। দেখো এই যে গ্যাস্ট্রুলা সৃষ্টি হয়, এই যে এখানে গ্যাস্ট্রুলা সৃষ্টি হয়। গ্যাস্ট্রুলা কি হয়, যে ব্লাস্টুলা গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ায় দ্বিস্তর বিশিষ্ট গ্যাস্ট্রুলায় পরিণত হয় এবং এটি একটোডার্ম এন্ডোডার্ম আদি সিলেন্টেরনের নিয়ে গঠিত। মাতৃদেহের সাথে সংযুক্ত এবং গ্যাস্ট্রুলাকে স্টেরিও গ্যাস্ট্রুলা বলে। একটোডার্মের কোষগুলো থেকে নিঃসৃত এক প্রকার পদার্থ গ্যাস্ট্রুলার চারিদিকে একটি কাইটিন নির্মিত কাঁটাযুক্ত সিস্ট আবরণী গঠন করে এবং সিস্ট বদ্ধ ভ্রূণটি মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে পানির তলদেশে চলে যায়। তারপর হচ্ছে হাইড্রুলা। এই ব্লাস্টুলার পরেরটা হচ্ছে হাইড্রুলা কি করে, বসন্তের শুরুতে অনুকূল তাপমাত্রায় সিস্টের মধ্যে ভ্রূণটি ক্রমশ লম্বা হতে থাকে এবং এর অগ্রপ্রান্তে হাইপোস্টোম মুখচিত এবং কোষিকা এবং পশ্চাৎ প্রান্তে পাদচাকতি গঠিত হয়। ভ্রূণের এই দশাকে বলা হয় হাইড্রুলা বলে। হাইড্রুলা সিস্টের আবরণী বিদীর্ণ করে পানিতে বেরিয়ে আসে এবং স্বাধীন জীবনযাপন শুরু করে। যে প্রক্রিয়ায় প্রাণী তারপরে যে গ্যাস্ট্রুলার পরেরটা হচ্ছে হাইড্রা এবং এই অপত্য হাইড্রা বা স্বাধীন হাইড্রা তৈরি করে এবং সে কি করে, স্বাধীনভাবে জীবনযাপন শুরু করে। এই হলো হাইড্রার নিষেক ও পরিস্ফুটন, সমগ্র পরিস্ফুটন প্রক্রিয়া। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন আসো হাইড্রার মিথজীবিতা হচ্ছে কি, যে যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এই ধরনের সাহচর্যকে বলা হয় মিথজীবিতা। এই অবস্থায় জীব দুটিকে মিথজীবী বা সেমবায়ন্ট বলা হয়। যেমন হাইড্রা ভিরিডিসিমা নামক সবুজ হাইড্রা এবং জো ক্লোরেলা নামক শৈবাল। হাইড্রা ভিরিডিসিমা এবং জো ক্লোরেলার মধ্যে কি দেখা যায়, এই মিথজীবিতা বা সেমবায়োসিস দেখা যায়। তাহলে আসলে এটা কিভাবে দুইটা উপকৃত হয় আমরা সেটা জানি। প্রথমে শৈবালের প্রাপ্ত উপকার। শৈবাল কি পায়, শৈবাল হচ্ছে আশ্রয় পায়।
তারপর শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল অর্থাৎ অন্তঃকোষীয় পেশি আবরণী কোষে আশ্রয় পায়। এটা হলো শৈবালের প্রাপ্ত এক নাম্বার উপকার। 2 নাম্বার হচ্ছে হাইড্রার শ্বসনে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডকে সালোক সংশ্লেষণে কাঁচামাল হিসেবে ব্যবহার করে। শৈবাল কি করে, এই যে হাইড্রার যে কার্বন ডাইঅক্সাইড সেটিকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে সালোক সংশ্লেষণে। খাদ্য উৎপাদন, হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেনজাত বর্জ্য এটাকে আমিষ তৈরির কাজে ব্যবহার করে শৈবাল। বুঝতে পারছো, এই হলো শৈবালের প্রাপ্ত উপকার। এখন আসো হাইড্রার প্রাপ্ত উপকার। হাইড্রা হচ্ছে খাদ্য প্রাপ্তি, হাইড্রা খাদ্য পায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তার উদ্বৃত্ত অংশ গ্রহণ করে হচ্ছে হাইড্রা। তারপর সালোক সংশ্লেষণকালে শৈবাল যে অক্সিজেন নির্গত করে হাইড্রা তার শ্বসনে ব্যবহার করে, আর হাইড্রার শ্বসনে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড শৈবাল গ্রহণ করে। হাইড্রার বিভাগে সৃষ্ট নাইট্রোজেন গঠিত বর্জ্য শৈবাল কর্তৃক গৃহীত হয়। এই হলো হাইড্রার প্রাপ্ত উপকার। তাহলে এই হলো হাইড্রার যে হাইড্রা সম্পর্কিত যে আলোচনা। তাহলে আশা করি তোমরা হাইড্রা সম্পর্কে অনেক কিছু জানতে পারছো। আচ্ছা, তাহলে আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ করে দিলাম।